আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকে অনেক দিন পরে আবার দু চারটি কথা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যদিও আমি নিয়মিতভাবে কোনো প্রোগ্রাম করি না বা পেশাগত কোনো সাংবাদিক না বা না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে বাংলা আন্তর্জাতিক কিছু বিষয় আশয় নিয়ে নিজের মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে, নিজের মধ্যে অনেক মতামত চলে আসে, যে কারণেই ইউটিউবে আসা। সেরকমই আজকে একটা বিষয়, তা হচ্ছে ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস অদ্যাবধি চীন ভ্রমণ করে আসছেন এবং এখানে তার বক্তব্যের এক ফাঁকে তিনি 7 সিস্টার নিয়ে দু একটি কথা বলেছেন। তো এটা নিয়ে ভারতের যে উদ্বিগ্ন, যে ভারতের মিডিয়া এবং বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পলিটিক্যাল অ্যানালাইজার যারা, ওনাদের যে এবং ডিপ্লোম্যাট এবং কিছু ডিপ্লোম্যাটের যে বক্তৃতাগুলো আসছে, ব্যুরোক্র্যাটদের বক্তৃতাও আসছে। তো একটা জিনিস আমার নলেজে আসে না যে ওনারা এই বিষয় নিয়ে এত উদ্বিগ্ন কেন, আমার বোধগম্য নয়। কারণ এটা যে ডক্টর ইউনূস, উনি কিন্তু মাইক্রো ক্রেডিটের জনক এবং উনি অর্থনীতিবিদ, এবং উনি আসলে ওই যে পলিটিক্যাল বিষয়ে উনি কখনোই কোনো ব্যাপারে ওনার কোনো বিচরণ ছিল না, কিংবা ওনার কোনো স্টেটমেন্ট আমরা কখনোই পাইনি। এই বাংলাদেশের 5ই আগস্টের অভ্যুত্থানের পর ছাত্ররা ওনাকে ধরে নিয়ে আসছে এবং উনি দেশটাকে একটা অর্থনৈতিকভাবে মজবুত স্থানে রেখে দেওয়ার জন্য উনি চেষ্টা করতেছেন এবং কিছু সংস্কারের কাজ করার জন্য উনি উদ্যত হয়েছে। এবং তার ধারাবাহিকতা একটি কথা উনি বলেছেন যে 7 সিস্টার ভারতে, এটা তো একটা ল্যান্ডলক এরিয়া। ওটা তো উনি বললেও তা, না বললেও তা, বাস্তবতা তো এরকম আছে। যদি এরকম বাস্তবতা না থাকতো তাইলে তো একটা কথা ছিল, যে উনি এই কথাটা বললেন, কিন্তু এটা বাস্তবের সাথে কোনো মিল নাই। কিন্তু এটা তো বাস্তব, এটা ল্যান্ডলকড এরিয়া এবং ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন। যদিও ভারতের এগুলা অঙ্গরাজ্য এবং মানে তাদের এটা প্রদেশ, এগুলা প্রভিন্সিয়াল স্টেট, তারপরে ওইগুলা ভারত থেকে অনেক বিচ্ছিন্ন। যেখানে একটা করিডোর আছে, যেটা চিকেন নেক বলে। যাই হোক, ওটা তো ভৌগোলিক একটা অবস্থান থাকলেও তো তারা একটা সার্বভৌম রাষ্ট্রের অধীনেই আছে, এবং আমরা তো তাও জানি। উনি তো বলছেন যে ওই সামুদ্রিক যে ফ্যাসিলিটি, যেটা নৌবন্দরে, ওইটা ব্যবহার করলে আপনাদের ভারতের ওই রাজ্যগুলো অনেক অর্থনৈতিকভাবে লাভবান হবে। তাদের নিজস্ব উৎপাদিত পণ্য বিশ্ববাজারে আপনার সাপ্লাই করতে পারবে, আবার বিশ্ববাজার থেকে তাদের যে আমদানিকৃত পণ্য এদিকে আনতে পারবে। আমাদের ল্যান্ড যদি চুক্তি সাপেক্ষে ব্যবহার করা যায়, বাংলাদেশ সরকার যদি অনুমতি দেয়, এবং চীন যেহেতু উনি ভ্রমণ করতে গেছেন, কাজে চীন তো একটি বড় অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি বিশ্বে বর্তমানে। চীনকেও উনি আহ্বান করেছেন যেন এখানে সমুদ্র বন্দরে ওনারা বিনিয়োগ করে, কিংবা ওইখানে অর্থনৈতিক কোনো জোন সৃষ্টি করে, যাতে বাংলাদেশ, ভারত, চীন সবাই, এই 7 সিস্টার সবাই উপকৃত হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হইল যে এই অর্থনৈতিক বক্তৃতাকে ভারত যেন সামরিক দিকে নিয়ে যাচ্ছে এবং আগ্রাসনের দিকে নিয়ে যাচ্ছে। তারা বলতে চাচ্ছে এটাই, যে বাংলাদেশের পররাষ্ট্র প্রধান উপদেষ্টা ভারতের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেছেন। এটা কি করে সম্ভব হইল, এটার ব্যাখ্যা দিবেন আশা করি। ভারতীয় কোনো সাংবাদিকের কাছে ব্যাখ্যা চাই যে এটা সার্বভৌমে কীভাবে হস্তক্ষেপ করা হইল। যেহেতু অর্থনৈতিক শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা বলি, উনি তো এটাই কথা বলছেন। উনি তো বলেন নাই যে আমরা এই 7 সিস্টার আমাদের সাথে চলে এসো, ভারতের সাথে বিদ্রোহ ঘোষণা করো, বাংলাদেশের সাথে স্বাধীন হয়ে যাও,
কিংবা বাংলাদেশের সাথে তোমরা চুক্তি করো, ভারতের সরকারের সাথে কোনো আলাপ আলোচনা না করো, এরকম তো কিছু বলেন না। সেভেন সিস্টার বললেই কি আর কলকাতায় বললে কি, এগুলো তো মনে হয় ভারতেরই একটা প্রভিন্সিয়াল স্টেট। তো আপনার তো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আমরা জানি। তো এটার জন্য আপনারা আসলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা, কখনো সাম্প্রদায়িক দিয়ে, কখনো মানে যখন কোনো ইস্যু থাকে না তখন আপনারা বলেন যে আমরা নির্বাচন চাই। আচ্ছা, আপনারা নির্বাচন চাওয়ার কে? আমার দেশে নির্বাচন হবে কি না হবে এটা তো আমরা ডিসিশন নিব, আমাদের দেশের জনগণ ডিসিশন নিবে। আপনারা কে বা কারা চাইবেন? আপনারা এটা কি আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো করেন নাই? অবশ্যই করেছেন। অথচ ডক্টর ইউনূস বলছেন অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের কথা। এইটাকে আপনারা তিলকে তাল বানিয়ে এখন আপনারা ওইটাকে মানে রাষ্ট্রীয় মানে আগ্রাসন হিসাবে ধরে নিচ্ছেন। অথচ আগ্রাসনের ভূমিকা তো আপনারা আছেন। আপনাদের সেনাপ্রধান দ্রৌপদী সাহেব উনি কি বলছেন যে সরকার পরিবর্তন হলে অন্য সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক হবে। এইগুলা কোন ধরনের কথাবার্তা? কার সাথে ভালো হবে? আপনাদের যে সরকারি ক্ষমতায় তাও যে কোনো অবস্থায় থাকুক, আপনাদের সরকারি যতগুলা কাজকর্ম আছে এগুলো আপনারা সরকারের সাথেই করবেন। এগুলা সরকার পরিবর্তন হোক হওয়ার সাথে বা না সাথে এগুলা আপনাদের এইগুলা কি যায় আসে? এই যে এরপরে আপনার ত্রিপুরার রাজা রাজপরিবারের এক সদস্য উনি বলছেন যে চট্টগ্রাম দখল করে আমরা আরও কয়েকটা মিডিয়াতে আমি দেখলাম যে আমরা কয়েকটা জেলা দখল করলে চিকেন নেকের যে সরু জায়গাটা ওইটা বড় করে ফেলব। এই যে অধ্যত্বপূর্ণ আচরণ আপনাদের, আপনারা তো যে কোনো, আমরা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কেউ বলে নাই, এরকম বলে নাই। এটাকে অজুহাত করে তা আপনারা এর আগেও বলেছেন, এখনও বলছেন, এবং আপনাদের উদ্দেশ্যই হচ্ছে একটা যুদ্ধ মানে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা এবং বাংলাদেশকে আক্রমণ করা, তাই মনে হচ্ছে। তো যদি আপনাদের এত ঐকান্তিক ইচ্ছেই থাকে যে আপনারা বাংলাদেশকে দখল করে নেবেন, তাইলে দেরি করছেন কেন? তাহলে চলে আসেন, আপনাদের ট্রুপস ঢুকায় দেন, আমরাও দেখি আপনাদের ট্রুপসের সাথে আমরা কি পাঞ্জা লড়তে পারি কিনা, আমরা কি ইয়া করতে পারি কিনা। না হলে অযথা এরকম ডিস্টার্বিং কথাবার্তা বলবেন না। এই যে মিডিয়া গরম করে ফেলছেন। আর আরেকটা হচ্ছে যে কিছু ইউটিউবার আছে কলকাতার এবং ওই যে ত্রিপুরা ওই এলাকার, এইগুলার কাজ হচ্ছে এইরকম একটা গরম থাম্বেল দিবে আওয়ামী লীগকে খুশি করার জন্য এবং এই ভারতের লোকদের খুশি করার জন্য, বাংলাদেশের কিছু লোককে উস্কানি দেওয়ার জন্য। মূল কথা হচ্ছে আপনারা সুবিধা বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট থেকে ফল করার পরে। এটা আপনারা ডাইজেস্ট হচ্ছে না, আপনারা সহ্য করতে পারতেছেন না। অনৈতিকভাবে যে অর্থনৈতিক সুবিধাগুলো আপনারা নিয়েছিলেন, আপনাদের অনেক লোক এখানে কাজ করতো, এবং আপনাদের অনেক অনেক দাবি বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিলেন। এই কারণে হচ্ছে যে আপনারা এই সমস্ত না বলে আপনারা এই অযথা কথাবার্তা বলতেছেন। তো এই সমস্ত কথা বাদ দেন, বাদ দিয়া দুই দেশের মধ্যে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায়, বৈশ্বিক যে ব্যবসা বাণিজ্য করা যায়, এইটা নিয়ে সুন্দর সুন্দর একটা কথাবার্তা বলেন এবং কূটনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো সম্পর্কে যান। কারণ আপনারা উভয় দেশে কিন্তু আপনারা যেভাবে এই যে উস্কানির কথা বলতেছেন, এইগুলা কিন্তু একটা সময় সাম্প্রদায়িক পর্যায়ে চলে যাবে। ভারতেও অনেক মুসলমান আছে, বাংলাদেশেও অনেক হিন্দু আছে। সাম্প্রদায়িক পর্যায়ে চলে গেলে আপনারা তাই এমনিতেই হিংস্র। আপনার ভারতের বিজেপি সরকার অনেক হিংস্র। মসজিদ ভেঙে দেয়, মানুষ জুমায় নামাজে গেলে পিঠায়, গরু জবাই করলে মানুষ হত্যা করে। বাংলাদেশে তো এরকম কিছু হয় নাই। তারপরে বাংলাদেশে এত যা নিয়ে আপনাদের মাথা ব্যথা, আপনাদের পয়সা দিয়ে ওয়াশিংটনতে রিপোর্ট করতে হয়। তো একটা সময় শুনেন, বাঘ আসছে বললে শেষে একদিন ঠিকই বাঘ আসবে, আর কেউ ওই দিন যাবে না, ওই দিন আর কেউ যাবে না, যে ওরা তো প্রতিদিনই বলে। তো আপনাদের তো সিস্টেমটা এরকমই ধরছেন যে আপনারা এই একটা পরিবেশ সৃষ্টি করতেছেন, কিছু ইউটিউবার লিলিয়ে দিয়েছেন, কিছু রাজনৈতিক নেতা লিলিয়ে দিয়েছেন, এবং কিছু সস্তা দামের টিভি চ্যানেলের প্রেজেন্টার আছে, ওইগুলো সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে একটা কুৎসার ওঠায়। শুনেন, বাংলাদেশকে কুৎসার ওঠে আপনাদের লাভ নেবে না, আপনাদের ষড়যন্ত্র বাঙালি বুঝে গেছে, আপনাদের এই কুৎসা আর কোনো লাভ হবে না। আর আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ বর্তমানে খুবই দুর্বল অবস্থা আছে, বা আপনারা বিশৃঙ্খলা লাগাবেন, বা আপনারা
চট্টগ্রাম নিয়ে নেবেন, আপনারা ওইটি নিয়ে নেবেন, দখল করে ফেলবেন, মানে ঔদ্ধত্যর একটা সীমা আছে। বড় রাষ্ট্র আপনাদের এই আছে, এর জন্য আপনারা জোর খাটাতে চাচ্ছেন। আমরা ডিফেন্সিভ, আপনারা যদি আক্রমণ করতে আসেন আমরা উচিত জবাব দেব, এবং সেই ব্যবস্থা আমরা করে রাখছি, আন্তর্জাতিকভাবে করে রাখছি, আমরা ঘরোয়াভাবেও করে রাখছি। আর অসভ্যর মতো কথাবার্তা না বলে ভালো হয়ে উভয় দেশের সুসম্পর্ক বজায় থাকে, যেভাবে উভয় এপিসোড তৈরি করেন এবং উভয় দেশের হিন্দু মুসলমান সবার জন্য কল্যাণকর হয় এমন পরিবেশ সৃষ্টি করেন। এইভাবে লাগাবাজা করে কোনো লাভ হবে না। আর আপনাদের ইউটিউবারদেরকে সাবধান করে দেন যেন ওরা এই ভূমিকা থেকে সরে আসে।